গ্রামটার নাম গোপীবল্লভপুর। কালে কালে গোপী সরে গিয়ে এখন তার নাম হয়ে দাঁড়িয়েছে শুধু বল্লভপুর। বল্লভপুরের এই জলাটার বেশ বদনাম আছে গায়ের লোকের মুখে মুখে। সূর্যি ডোবার পর সচরাচর কেউ আসে না এই দিকটায়, বা বলা ভালো ইচ্ছে করেই এড়িয়ে চলে এই জলাটা। কিন্তু গ্রামেরই কেউ কেউ আবার এই কথাগুলো বিশ্বাস করে না একেবারেই। সবাই বলে ওই পাকশি পুকুরে নাকি ভূত আর পিশাচ আছে। যত সব বাজে গল্প। এত জায়গা থাকতে পিশাচ ওই পুকুরে থাকতে যাবে কেন? যাকগে, ভালোই হলো। ফাঁকায় ফাঁকায় বেশ ভালো মাছ ধরতে পারবো আজ। শীতেন হাতে মাছের ছিপ নিয়ে অন্ধকারের বুক চিরে গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলে। বেশ কিছু সময় চলার পর ও উপস্থিত হলো পাকশি পুকুরের কাছে। বাহ, রাতের বেলা কত শান্ত এই পুকুরের জায়গাটা। দিনের বেলাতে কবার এসেছি, তখন পাখির আওয়াজ এত থাকে যে শান্তভাবে আর মাছ ধরা যায় না। পুকুরের জল একেবারে শান্ত। কেবল মাঝে মাঝে পুকুরের অপর প্রান্তে ডুমুর গাছ থেকে টুপটাপ করে ডুমুর পড়ছে পুকুরের জলে, আর তাতে সামান্য শব্দ হচ্ছে। ছিপে লাগানো পিঁপড়ের ডিম দিয়ে তৈরি টোপ জলে ফেললো শীতেন। জলের নিচ থেকে কেমন একটা আওয়াজ আসছে মনে হচ্ছে। মাছের আওয়াজ এমন হয় নাকি? ঠিক এমন সময় ছিপটা তড়বড় করে নড়ে ওঠে। আরে আরে, ছিপে মাছ লেগেছে মনে হচ্ছে, তাই নাহলে আর নড়বে কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি টেনে তুলি, বড় সাইজের কাঁকড়া মনে হচ্ছে। শীতেন ধীরে ধীরে ছিপ গোটাতে থাকে। হঠাৎ জলের নিচ থেকে হ্যাচকা টান আসে। আরে আরে, কি এত জলে কে টানে? শীতেন আর শরীরের টাল রাখতে না পেরে পাকশি পুকুরের জলে পড়ে। এই কে রে, কে টানলি আমাকে? জলের নিচ থেকে লুকিয়ে লুকিয়ে কেমন করলি? হাতের তেলে তাকে ছাল গুটিয়ে দেবো একবারে। শীতেন তখন পুকুরে জলে ভাসছে। ঠিক এমন সময় একটা কালো চেহারা শীতেনের পেছন থেকে জলের নিচ থেকে উপরে উঠে আসে। পিছনে তাকিয়ে চেহারাটা দেখেই শীতেনের গলার আওয়াজ একেবারে ঠান্ডা হয়ে যায়। কে কে এটা? শীতের আর কিছু বলার আগেই কালো দুটো লম্বা হাত শীতেনের পা দুটো ধরে টান মারে পুকুরের একেবারে তলায়। ডুবে যেতে যেতে শীতেনের দু চোখে অন্ধকার নেমে আসে। পুকুরের কালো জলে তলিয়ে যায় শীতেন। দুদিনের মুষলধারে বৃষ্টি হবার পর আজকে বৃষ্টি কিছুটা ধরেছে, তাও আকাশের মুখ এখনো ভার। নিমাই আর অসীম ওদের বারান্দায় বসে গল্প করছে। দুদিন আগে যা বৃষ্টি হলো, বাপরে বাপ, আজকে তোর বাড়িতে এসে আড্ডা দিয়ে বেশ ভালো লাগছে। এই বল্লভপুর গ্রামে প্রতি বছর এই সময় খুব বৃষ্টি হয় রে। তুই গ্রামে এসেছিস,
মাস দুয়েক তো হলো, সেই কারণে তোর এমন নতুন মনে হচ্ছে। এই বর্ষার সময় সরপুটি যদি খাওয়া যেত খুব ভালো হতো রে। আমাদের এখানে বাজারে অন্যান্য মাছ ওঠে, কারণ বল্লভপুরে তো পুকুর আর বিলের কোনো অভাব নেই। কিন্তু কিন্তু কি, থেমে গেলি কেন বল? বল্লভপুর গ্রামের শেষে জমিদার হেমেন্দ্রচন্দ্রের জমিদার বাড়ি আছে, আর একমাত্র ওদের পুকুরেই সরপুঁটি পাওয়া যায়। তাহলে আর চিন্তা কি, চল না আমরা ওখান থেকেই মাছ ধরে আনি। জমিদার মশাই যখন বেঁচে ছিলেন তখন এই গ্রামের বর্ষার সময় সবাই গিয়ে এই পাকশি পুকুর থেকেই মাছ ধরত। এমনকি জমিদার মশাই গ্রামের সবাইকে এই বড় সাইজের সরপুঁটি বিনে পয়সায় দিতেন। ভীষণ ভালো মানুষ ছিলেন জমিদার বাবু। কিন্তু অসময়ে জমিদার বাবু মারা গেলেন, জমিদার বাড়িও পড়ে রইল, আর মাছ ধরাও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কেন, জমিদার বাড়িতে কেউ থাকে না এখন? না রে, ওখানে কেউ থাকে না। জমিদার মশাই বিয়ে করেছিলেন না, আর ওনার তেমন কেউ আত্মীয় স্বজনও ছিল না। তাই উনি মারা যাওয়ার পর জমিদার বাড়ির দেখভাল করার কেউ আর থাকলো না। সবাই একে একে চলে যেতে থাকে, আর জমিদার বাড়িটাও ফাঁকা পড়ে রইল। সে তো ভালোই, তাহলে ওই পাকশি পুকুরে না যাওয়ার কি আছে শুনি? ওই কথা মুখেও আনিস নে নিমাই। ওই পুকুরে পিশাচ থাকে। পিশাচ? কি বলছিস, পিশাচ থাকে? কথা না বুঝে হাসিস নে নিমাই। ওই পুকুরে পিশাচের বাস, এ কথা একদম খাঁটি সত্য। হ্যাঁ, খাঁটি সত্য মাছ ছাই। তুই দেখেছিস নাকি পিশাচ? হ্যাঁ, অনেকেই দেখেছে, আমিও দেখেছি। একবার আমি মাছ ধরতে গিয়ে ওই পুকুরের জলে কালো ছায়া দেখেছি। সেইবারে কপাল বুনে বেঁচে ফিরেছিলাম। এমনকি বছর 5 আগে সবার বারণ করা সত্ত্বেও আমাদের গায়ের শীতেন একাই ওই পুকুরে মাছ ধরতে গিয়ে আর ফিরছে না দেখে সকালে সবাই পুকুরের কাছে গিয়ে দেখে ওর দেহ পড়ে রয়েছে। আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, শোন তবে তোকে সেই ঘটনাটা বলি। কি, মাছ ধরতে? এখন কোথায় মাছ ধরতে যাবে? ওই জমিদার বাড়ির পাকশি পুকুরে। কি বললে? জমিদার বাড়ির পুকুরে? মাথা খারাপ হলো নাকি তোমার? জানো না ওখানে কে থাকে? সবাই তো বলে, কিন্তু আজ পর্যন্ত দেখেনি তো কেউ। উমা, শীতেন্দার কথা একদম ভুলে গেলে? পিশাচ ছাড়া কেউ কি অমন কাজ করতে পারে? মাছ উঠে খুব ভালো এই পুকুরে। তুমি খামোখাই চিন্তা করছো গিন্নি। কটা মাছ ধরেই চলে আসবো, বেশি সময়ের তো ব্যাপার নয়। যতই কম সময়ের হোক, অন্তত আমার আর ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওখানে তুমি যেও না। বউয়ের বারণ করায় অসীম ভাবছিল মাছ ধরতে যাবে কিনা পাকশি পুকুরে। কিন্তু তখনই কিরে আসিম, চল চল, ঘুমিয়ে পড়লি নাকি রে? ওই আসিম, ও জিন্দা, ওঠো ওঠো গো। ওই তো গিন্নি, খালেক বদর ওরা সব চলে গেছে। আমি যাই গো। ওদের কথা দিয়ে এখন যদি আমি না যাই তাহলে ভাববে আমার ভূতের ভয়। আমি যাই, বুঝলে? বউয়ের বারণ করা সত্ত্বেও অসীম কোনো বারণ শোনে না। সে ছিপ নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে। বেশ ভালো তো মাছ পেলাম রে বদর। চল এবার চলে যাই, বেশি দেরি করা এখানে ঠিক হবে না। দূর দাদা, সারপুটি তো উঠলো না।
এই পুকুরের সরপুটির স্বাদই আলাদা, তাকে তুমি জানো না? এই পানে সরপুটি পাবি না রে বদর। সরপুটি ধরতে গেলি ওই জমিদার বাড়ির পশ্চিম পাড়ি যেতে হবে, কিন্তু ওই দিকটা তো সুবিধের নয় রে। চলো না দাদা, কিচ্ছু হবে না, আমরা আছি তো, সবাই একসাথেই আছি। পশ্চিম পাড়ে গিয়েই কয়টা সরপুটি ধরেই চলে যাবো নি। যাবি ওদিকে, কিন্তু আরে দাদা চলো নি, দুটো ধরেই চলে যাব বললাম না। কিন্তু বদর, ওই পশ্চিম পাড়েই তো সবাই পিশাচের দর্শন পায় রে, আমরা আবার বিপদে পড়বো না তো মাছ ধরতেই যে। আরে দাদা চলো তো, কেস হবে না, চলো। ঠিক আছে চল তালি। ওই দেখো দাদা, ওখানে একটা ছোট ডিঙিও রাখা আছে, ওইটি করে পুকুরের মাঝখানে যেতে পারলি তো সোনায় সোহাগা। কি বলো দাদা? না না বদর, একদম না, এমনিতেই অনেকগুলি মাছ ধরে ফেলেছি, আর কিছু ধরে চলে যাব। ওই টিঙিতে মাছ পুকুরে একদম যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে দাদা, এখানে বসেই আর কয়েকটা পুঁটি ধরে তারপর চলে যাবো না। হ্যাঁ হ্যাঁ, নে নে তাড়াতাড়ি ছিপ ফেলি। এই বলেই ওরা আবার ছিপ ফেলে পাকশি পুকুরে। এ বদর, এটা এটা হাসি শব্দ পেলি? হ্যাঁ শুনতে পেলি? গো দাদা, আমিও শুনতে পেয়েছি, ওই পুকুরের মাছ বরাবর থেকে এলো। নে নে তাড়াতাড়ি, আর দেরি করিস নে, তাড়াতাড়ি ছিপ গোটা বদর, তাড়াতাড়ি ছিপ গোটা। দাদা ছিপ তো গোটাচ্ছে না, কে যেন টেনে ধরে আছে, ওই সময় ওরা দেখে একটা লম্বা কালো হাত জলের উপরে ভেসে উঠল। পালা, দৌড়া বদর। শুনলি নিমাই, ওই ঘটনার পর আমি আর কোনোদিন ওই পাকশি পুকুর পানে যাইনি। আমি শুনলাম, কিন্তু আমারই বিশ্বাস হয় না, ও কোনো জন্তু তো হতে পারে। আমি নিজ চোখে দেখেছি, ও জন্তু না, ও জন্তু কখনোই হতে পারে না নিমাই। তা বল দেখি, অতই যখন বিশ্বাস করিস, ওই পুকুরে কেন পিশাচ থাকবে? কেন ওই পুকুরে থাকে নাকি এমন? আরে কথাটা বোঝ নিমাই, শুধু হড়বড় করলেই হয় না। যে পুকুর অনেক কাল একলা পড়ে থাকি, আর যে পুকুরের জলে খুব ভালো সুস্বাদু মাছ থাকে, সেই পুকুরে জল পিশাচ থাকে। আরে দূর, আমার তবু বিশ্বাস হয় না। তা আমার কথাও তোর বিশ্বাস হচ্ছে না? না না, কথাটা তা নয়, আমার মনে হয় ওই পুকুর দখল করার জন্য কি এমন করছে। আজ রাতে চল একবার, সব পরিষ্কার হয়ে যাবে। কোনো পিশাচ টিশাচ ওখানে থাকে না, তোরে আমি দেখিয়ে দেবো। বলি, তুই কি পাগল হলি নিমাই? বেঘরে প্রাণটা যাবে আমাদের। আরে দুধের চল তো, কিছু হবে না নি, দুজন থাকবানি, কি আর হবে? হ্যাঁ, বুকে ভর রাখ, আমি রাত 10টায় ধরে ডাকতে আসবানি। তুই খাওয়া দাওয়া করে ছিপ নিয়ে একদম তৈরি হয়ে থাকবি। ঘড়িতে তখন রাত 10টা। আকাশের মুখ আবার ভার, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে চারদিকে। রাউসিম, বেরিয়ে আয়, আমি চলে এসেছি। কিরে বেরো। নিমাইয়ের ডাকাডাকিতে অসীম ঘর থেকে বেরিয়ে আসে।
কিরে তৈরি হয়ে নিয়েছিস তো? চল, আর দেরি করা যাবে না, জলদি জলদি চল। বলছি কি নিমাই, বৃষ্টিটা আবার বাড়বে মনে হচ্ছে। আজ রাতে কি না গেলেই নয় ওই পানে? না, বৃষ্টি বাড়বে মনে হচ্ছে, যত সব অজুহাত। একটু ডিম একটা, চল। এই বৃষ্টিতেই তো মাছ ধরে মজা, কত কত সরপুটি আসবে না, চল চল। অসীম আর কোনো কথা বাড়ায় না। ওরা এরপর ধীরে ধীরে চলতে থাকে জমিদার বাড়ির পাকশি পুকুরের দিকে। বাবা, এদিকটা তো খুব জঙ্গল। তোরে বললাম না, এই পানে কেউ আসে না এখন আর। ওই দেখ, ওই হচ্ছে আমাদের পুরনো শ্মশান। এই আমাদের পাকশি পুকুর। বাবা, এ তো বিশাল সাইজের পুকুর। এটাকে পুকুর না বলে ঝিল বলাও চলে। হ্যাঁ, তা বলাই যায়। আর ওই দেখ, ওই দিকে তাকা, ওই হলো আমাদের জমিদার বাড়ি। অন্ধকারের মধ্যে একা একা দাঁড়িয়ে রয়েছে। আরে খুব জোরে বৃষ্টি শুরু হলো দেখি, কি বিপদ কি বিপদ। চল ওই গাছটার নিচে গিয়ে বসি। বসে আর সময় নষ্ট করতে হবে না, ওই যে ডিঙি রয়েছে, চল ওতে করে গিয়ে মাছ ধরতে শুরু করি। নিমাই আর অসীম সেই পুরনো ডিঙিতে বসে জমিদার বাড়ির পশ্চিম দিকে এগোতে থাকে। এই দিকটায় আমাদের যাওয়া ঠিক হচ্ছে না নিমাই, মনে হচ্ছে আজকে আর জীবিত বাড়ি ফিরতে পারবো না রে। হ্যাঁ, ফিরতে পারবো না, জীবিতও ফিরবো আর অনেক সরপুরি নিয়েও ফিরবো, দেখিস কেন। ওরা পাকশি পুকুরের একেবারে পশ্চিম পাড়ে গিয়ে উপস্থিত হয়। অসীম ভয়ার্ত চোখে অন্ধকার জলের দিকে তাকিয়ে থাকে। এই এই অসীম, ওইদিকে তাকিয়ে রয়েছিস কি? সময় নষ্ট করা চলবে না, নে ছিপ ফেল, এক্ষুনি ছিপ ফেল। ছিপটা ফেলার পরই অসীম যেন দেখতে পেল পুকুরের জলটা যেন কেঁপে উঠল। জলে কেউ নামলে যেমন হয় ঠিক তেমন, কিন্তু কাউকেই চোখে দেখা গেল না। নিমাই, আমি যেন কারে দেখতে পেলাম রে, সত্যি সত্যি দেখতে পেলাম আমি। আরে দূর, শুধু ভয় আর ভয়। এ দেখ, আমি এর মধ্যে কতগুলো সরপুরি ধরে ফেলেছি, কিছুই তো হলো না আমার, শুধু শুধু ভয় খেয়ে বসে রয়েছে। না 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 না, কেউ আসে, কেউ আসে এই পুকুরে। কেমন একটা গন্ধ আসতেছে না নাকে? কেউ আসে। কই কই দেখি, কোথায় কে, কই? ঠিক এমন সময় একটা ভয়ঙ্কর কালো চেহারা জল থেকে উঠে ওদের ডিঙিটাকে উল্টে দেয়। আরে বললাম, বাঁচাও বাঁচাও, অজিত অজিত, বললাম রে, আমি বলেছিলাম নিমা। ঠিক এমন সময় একটা লোক ওদের পাশে ডিঙি নিয়ে আসে। কোথায় কি আছো বাবা? বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও বাঁচাও। এই তোমরা এই ডিঙিতে ওঠো, এই ডিঙিতে ওঠো শিগগির। হে নাও আমার হাত ধরো, ডিঙিতে ওঠো। নিমাই আর অসীম কোনো মতে লোকটার হাত ধরে ডিঙিতে ওঠে। প্রাণ বাঁচে নিমাই আর অসীমের। ওদের প্রাণ বাঁচানোর লোকটার দেহ চাদরে জড়ানো। আপনি কে? আমাদেরকে প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা এত রাতে এই পুকুরে এসেছো কেন? মাছ ধরতে লোকে করে মাছ ধরতে, সরপুটি ধরতেই ছিল আমরা। তোমরা জানো না পুকুরের এই পশ্চিম পাড়ে পিশাচের বাস? হ্যাঁ জানি, কিন্তু নেমে পড়ে কটা সরপুটির জন্য। এই কথা, তা এই নাও সরপুটি,
আমি তোমাদের সরপুটি দিচ্ছি, তোমরা নাও। আর আমি পুকুর পার করে দিচ্ছি, তোমরা এবার বাড়ি যাও, নিশ্চিন্তে বাড়ি যাও। কিন্তু কিন্তু আপনি কে? আপনি কে? আমি আমি যা ভাবছি, আপনি আপনি কি তাই? ঠিক এই সময় একটা দমকা হাওয়ায় লোকটার মুখ থেকে চাদর সরে যায়। অসীম বিস্ময়ে বলে ওঠে, আপনি আপনি আমাদের জমিদার বাবু, জমিদার বাবু। পেন নাম কর নিমাই, পেন নাম কর। উনি আমাদের বল্লভপুরের জমিদার শ্রী হেমেন্দ্র নারায়ণ রায়। পেন নাম কর নিমাই, পেন নাম কর, পেন নাম কর। ওনার জন্যই আমরা আজ এই যাত্রা বাঁচলাম। পেন নাম কর, পেন নাম কর নিমাই। ওদের চোখের সামনেই জমিদার হেমেন্দ্রচন্দ্রের ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। জায়গাটা হাজারিবাগ জেলার একটা কলিয়ারি অঞ্চল। চারিদিকে শুধু কয়লার খনি। দলে দলে শ্রমিক খাদে নেমে কয়লা তোলার কাজ করে। একদল কাজ শেষ করে খাদের উপর উঠে আসে, আবার একদল খাদে নেমে যায় গাইতে নিয়ে কয়লা কাটার জন্যে। খাদ থেকে উঠে আসে কাঁচা কয়লা, তাকে আবার পুড়িয়ে পোড়া কয়লা করা হয়। খাদের বাইরের দিকে অসংখ্য লরি দাঁড়িয়ে থাকে। সেই সব লরিতে কাঁচা আর পোড়া দুই রকম কয়লাই বোঝাই হয়ে চলে যায় দেশ দেশান্তরের শহরে গঞ্জে। এইরকমই একটা কয়লার খাদে কাজ করত মংলু। সে ছিল আদিবাসী, সাঁওতাল পরগনায় তার বাস ছিল। সে কয়লার খনিতে কাজ পেয়ে এই খনি অঞ্চলে চলে আসে। সংসারে সে আর তার বউ ছাড়া আর কেউ ছিল না, ছেলেপুলে ছিল না তার। মংলু থাকত শ্রমিক বস্তির একেবারে শেষ প্রান্তে। কয়লার খাদে খনি মজুরের কাজ করে সে যা রোজগার করত তাতে সে আর তার বউয়ের বেশ ভালোভাবেই কেটে যেত। এইভাবে সুখে দুঃখে বেশ কিছুদিন কেটে গেল। এরপর হঠাৎই মংলুর বউটার অসুখ করল। খনির শ্রমিকদের যে ডাক্তার চিকিৎসা করত সেই মংলুর বউয়ের চিকিৎসা করতে লাগলো। বুঝলি মংলু, আমি ঠিক সুবিধের বুঝছি না। কেনে কেনে ডাক্তারবাবু, কেনে? আরে একে রোগা ভোগা মানুষ, তার উপরে বেঁধেছে কঠিন ক্ষয়রোগ। এরে বাঁচিয়ে তোলা সম্ভব নয়, বুঝলি? এমন এমন বলবেন নি গো ডাক্তারবাবু, এই বউটা ছাড়া এ দুনিয়াতে আমার কেউ নেই গো। আমার টাকা পয়সা যা আছে সব সব আমি তোমারে দেব, শুধু শুধু আমার বউটারে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও ডাক্তার, বাঁচিয়ে দাও। আরে আরে মংলু, নিজেকে সামলা। ডাক্তারবাবু তো চেষ্টা করতেছেন নাকি? ওরে ভালো করে বোঝাও সর্দার, এই আদমরা রুগীকে আর বাঁচানো যাবে না। ওর সময় শেষ হয়ে এসেছে। কটা দিন ওকে ভালোভাবে রাখো, বুঝলি মংলু? কটা দিন ওরে ভালোভাবে রাখ, তারপর আর কিছু করার নেই। এই কটা ওষুধ দিলাম, খাক, দেখ একটু ব্যথা বেদনা কমবে। এরপর মংলু সারাদিন রাত জেগে বউয়ের সেবা করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না।
ডাক্তারবাবুর আশঙ্কা সত্যি করে মংলুর বউটা মরে গেল। মংলু একেবারে একা হয়ে পড়ল। উদাস মনে সে খনি অঞ্চলের চারিদিকে কেবল ঘুরে ঘুরে বেড়ায়, সব দিন খাদে নামে না। একদিন সর্দার এসে জিজ্ঞেস করে, কিরে মংলো, খাদে যাবি না? শুধু বসে থাকলেই চলবে? কি করে খাবি কি? না গো সর্দার, আমার শরীরটা ভালো নেই, মাথাটা খুব ব্যথা করছে, আর কিছুই ভালো লাগে না। আমার আর বেঁচে থাকা, এইভাবে আর কতদিন কাটাবি তুই বল? এইভাবে আর কতদিন কাটাবি তুই বলতো? হ্যাঁ, এবার কাজে আয়, সব ভুলে থাকবি, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নি। না গো সর্দার, সে কি আর ভুলে থাকা যায় গো? আমার কাজে মন বসবে নি। সে যা, আমি এভাবেই থাকি। সর্দার এরপর একবার মংলুর দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল। এইভাবে একটার পর একটা দিন কাটতে থাকলো। দেখতে দেখতে কেটে গেল প্রায় একটা মাস। মংলুর কাজে যাবার কিন্তু কোনো লক্ষণ দেখা গেল না। ও কখনো রাস্তার ধারে, আবার কখনো শালমহুয়ার বনের ধারে বসে থাকে। বস্তির লোকজন ওকে যা খেতে দেয় তাই খেয়েই ওর দিন কাটে। একজন দুজন নয়, গোটা 15 জন মজুরের সর্দার ছিল এই মংলু। কাজেই কয়লা কাটার অভিজ্ঞতা ওর ভালোই ছিল। মংলুর না যাওয়ায় খাদের কাজের ক্ষতিও হতে লাগলো বিস্তর। একদিন সর্দার এসে খুব রেগে গিয়ে বললেন, হ্যাঁ মংলো, হ্যাঁ মংলো, তুই খাদে যাবি কিনা খোলাখুলি আমারে বল দেখি, তোর জন্য কাজের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। না গো সর্দার, আমি আর যাব না এই কাজে। সর্দার শুনে খুব রেগে গেল। সে বললে, যাবি না? যাবি না তো এই বস্তি ছেড়ে দূর হয়ে যা। কাজ না করে বস্তিতে থাকা চলবে নাই, যেখানে ইচ্ছা চলে যা, কিন্তু এইখানে আর থাকবি না। যদি বাবুরা শুনে তাহলে আমাকে অপমান করবে, আমারই কাজ চলে যাবে, তোর জন্য আমার চাকরিটা চলে যাবে, এ তুই চাস? তারপর ছেলে বউ দিয়ে না খেয়ে মরতে হবে আমার। যা যা, এখান থেকে চলে যা, চলে যা। মংলু দূরের খাঁজটার দিকে তাকিয়েছিল ঠায়। মনে মনে কি একটা যেন ভেবে সে বলল, আচ্ছা, তোরা চিন্তা করতে হবে না সর্দার, আমি আমি কাল থেকে খাদে যাব, তুই যা যা। পরদিন সকালে মংলু কাজে গেল, কিন্তু বউটার জন্য তার এখনো খুব মন খারাপ। খাদে নেমে গাইতি হাতে নিয়ে সে কেবল চুপচাপ দাঁড়িয়েই রইল। এইভাবে কেটে গেল আরও 3-4টে দিন। মংলুর মন মেজাজের কোনো রকম পরিবর্তন হলো না। যেমন চলছিল ঠিক তেমনি চলতে থাকলো। তারপর একদিন মংলু ইচ্ছা করেই যে খাতটায় নামলো, সেই খাতটা খুব বিপজ্জনক ছিল। কারণ এই খাতটা প্রায় ধসে পড়বার উপক্রম হয়েছে। অনেকে তাকে খাদে নামতে নিষেধ করলো বারবার, কিন্তু মংলু কারুর কোনো বারণ শুনল না। মংলু রে, ও এই খাদে নামিস নে বাপ, নামিস নে, এই খাদের মাটি ঝরতে লাগিছে, খুব বিপদ হয়ে যাবি রে, খুব বিপদ হয়ে যাবে। খুব ভয়ের সাথে কাবু হয়ে উপরে বসে থাকনি, আমারে মানা করনি, আমি নামবই।
সেদিন মংলু কারুর নিষেধ না শুনেই ইচ্ছা করেই ওই খাদে নেমেছিল। গাইতিটা হাতে নিয়ে মংলু খাদে নেমে কয়লাতে এক ঘা যেই বসিয়েছে, সঙ্গে সঙ্গে বিরাট এক ধস নেমে খাদের মুখটা বন্ধ হয়ে গেল। সাথে সাথেই বাইরে বেজে উঠল বিপজ্জনক সাইরেন। লোকজন সবাই ছোটাছুটি করতে লাগলো, কিন্তু মংলু বেচারা উঠতে পারল না। ছোটখাটো একটা টিলার মতো ধস পড়ে মংলু চাপা পড়ে গেল সেই খাদের মধ্যেই। এরপর বেশ কিছু সময় কেটে গেল। ক্রেনের সাহায্যে ধসের কয়লা সরানোর কাজ শুরু হয়ে গেল পুরোদমে। ম্যানেজার জগৎ ঘোষাল এসেই তলব করলো শ্রমিকদের। বুড়ো ডমরু চাচা মাথা চাপড়াতে চাপড়াতে বলল, ওরে ওরে কতবার মানা করিলাম গো বাবু, ছেলেটা মোটে কথাই শুনল নি। জিদের বসে নেমে গেল, আর বেরোতে পারল নি। সবাই তখন শূন্য চোখে তাকিয়ে আছে ধসে পড়া খাঁজটার দিকে। ওরা সবাই জানে এই চাপা পড়া মাটির তলা থেকে বেঁচে ফেরা একরকম অসম্ভব। ওটা খাদ থেকে তোলা হলো, তখন তার মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেছে, রক্ত জমাট বেঁধে আছে। শূন্য চোখে তাকিয়ে আছে মংলু, একদম কঠিন পাথরের মতো। দেহ বের করার পরই ছুটে এলো কলিয়ারির ম্যানেজার জগৎ ঘোষাল। রে ছেলেটা একেবারে থেতলে মরেছে। আর বলেন না ম্যানেজার বাবু, বউটা মরে যাওয়ার পর ছেলেটা একরকম প্রায় পাগলই হয়ে গেল। কত কাজে ছিল এই মংলু, কি থেকে কি হয়ে গেল। অনেক অনেক নিষেধ করেছিলাম মংলু এখানে নামিস নে, কিন্তু কারুর কথায় কান দিলেনি। ওর মরার ইচ্ছে হয়েছিল, কি আর করা যাবে। বিপদ যখন হয়ে গেছে কিছু তো আর করার নেই। এখনো দেহটা ভালোভাবে সৎকারের বন্দোবস্ত করো তোমরা। আর হ্যাঁ, ওর বাড়িতে যদি কোনো খবর পাঠানোর থাকে, সে কিছু নাই গো ম্যানেজার বাবু। ওর একই বউই ছিল, আর জগৎ সংসারে মংলুর কেউ ছিল না। খবর আর কাকে পাঠাইবেন আপনি? আর তাহলে আর কি, নাও নাও তোমরা সব গুছিয়ে ভালো মতো সব বন্দোবস্ত করে দাও। এরপর মংলুর দেহটা নিয়ে যাওয়া হলো যেখানে শ্রমিকদের পুঁতে দেওয়া হয় বা পোড়ানো হয় সেখানে। তারপর একটা গর্ত করে ওর মৃতদেহটা পুঁতে দেওয়া হলো। সর্দার খুব দুঃখ করে বললে, আহা বেচারা, আমি ওকে জোর করে খাদে পাঠিয়েছি রে। ছেলেটা খুব ভালো ছিল, আর বউটাকেও খুব প্যার করত। তা তো বটে সর্দার, ওই বউটাই তো ওকে সাথে করে নিয়ে গেল। মংলু মরার দুদিন আগে রাতের বেলা মংলুর বউটাকে আমরা ওর ঘরের দরজার সামনে ঘোরাঘুরি করতে দেখছিলাম। তাই নাকি? কি বলিস রে? তার কি বলতে সর্দার, আমরা মিছে কেন বলবো, অনেকে দেখেছে। এইভাবে বস্তির লোকেরা নানা রকম কথা বলা বলি করতে লাগলো নিজেদের মধ্যে। সেদিন গভীর রাতে বস্তির একজন বাইরে বেরিয়েছিল। সে দেখল কলিয়ারির পাশের দূরের শালবন থেকে একটা লোক যেন হেঁটে আসছে। তার দেহটা সাদা কাপড়ে ঢাকা, সম্পূর্ণ দেখা যাচ্ছে না লোকটাকে।
তবে তার চোখ দুটো যেন জল জল করে জ্বলছে। লোকটা এগিয়ে বস্তির কাছে এলো, তারপর আবার অন্ধকারে মিশে গেল। এই দেখে সেই বস্তির লোকটা ভয় পেয়ে গেল খুব। সে তাড়াতাড়ি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এইভাবে প্রায় প্রতি রাতে বস্তির লোকেরা সেই অদৃশ্য রহস্যময় লোকটাকে দেখতে থাকলো। সবাই বললে, আরে আরে, ওটা ওটা নিশ্চয়ই মঙ্গলুর ভূত। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই বলছি, ওটা মঙ্গলুর ভূত। আমারও তো মনে হয় মঙ্গলু মারা যাওয়ার পরই এসব ঘটনা ঘটছে। ওটা মঙ্গলুরই আত্মা। মরে গিয়েও কলিয়ারি আর বস্তির মায়া কাটাতে পারেনি, বুঝলি? তাই ও বারে বার ফিরে আসছে আমাদের এখানে। হ্যাঁ, ওটা মঙ্গলুরই ভূত। কিন্তু ও ঘরে মঙ্গলুর জিনিসপত্র কিছুই তো নেই। বউটাও আগে ভাগে মরেছে। তাহলে ও কেন ফিরে আসবে? ওর ওর ফিরে আসার কারণটা কি? হ্যাঁ, কারণ তো নিশ্চয়ই কিছু একটা আছে। এইভাবে বস্তির মধ্যে নানা রকম কথাবার্তা চলতে থাকলো। মঙ্গলুর ঘরটা ছিল বস্তির একেবারে শেষ দিকে। তারপরে আর কোনো ঘর ছিল না, কেবল ছিল শাল আর মহুয়া গাছের একটা জঙ্গল। সেই রহস্যময় আবছা মূর্তিটা কলিয়ারির পাশের শালবন থেকে বেরিয়ে ঠিক মঙ্গলুর ঘরের সামনে একটুখানি দাঁড়াতো। তারপর তার ঘরের পাশের ছোট শালমহুয়ার বনে ধীরে ধীরে মিলিয়ে যেত। একদিন দুজন বস্তির লোক চুপি চুপি সেই রহস্যময় ছায়ামূর্তির পিছু পিছু এগিয়ে গেল। তখন রাত প্রায় 2টো বেজেছে। এই জগাই, আমি বলি কি, ফিরে চল ফিরে চল। অনেক রাত হলো, বেগরে প্রাণটা হারাবো। এই জায়গা সুবিধের নয়। আমার গাটা কেমন ছমছম করছে। আরে রাগ, দেখিনি তোর গা ছমছম। তাহলে এলি কেন? যেহেতু ডিম, এত ভয় নিয়ে তো ঘরের মধ্যেই বসে থাকতে পারতি। এমন সময় সেই আবছা ছায়ামূর্তিটাকে দেখা গেল কলিয়ারির পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসতে। বস্তির ওই লোক দুটো ওর উপর নজর রাখলো। ওরা দেখল সেই ছায়ামূর্তিটা মঙ্গলুর ঘরের সামনে একটু দাঁড়িয়ে ঘরের পাশের বনটাতে ঢুকে গেল। এরপর সে একটা গাছের তলায় বসলো। তারপর কোথা থেকে একটা কাটা হাত সেই ছায়ামূর্তিটার সামনে এসে পড়ল। একটা মানুষের কাটা হাত। আর তারপর সেই ছায়ামূর্তিটা সেই হাতটা কচকচ করে চিবিয়ে খেতে লাগলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লোক দুটো ভয় কাঁপতে লাগলো। আর বেশিক্ষণ ওখানে না দাঁড়িয়ে ওরা ছুটে পালালো সেখান থেকে। সেই ছায়ামূর্তিটা যে মঙ্গলুর প্রেতাত্মা সেটা ওরা ভালোভাবেই বুঝতে পারল। মঙ্গলু মরে গিয়ে ভূত হয়েছে, তবে যে সে সাধারণ ভূত নয়, ভয়ঙ্কর ভূত, যাকে বলে নরপিশাচ। সেদিন রাতে খবরটা রটে গেল বস্তির কুলি মজুদদের তাঁবুতে। সর্দারকেও ব্যাপারটা জানানো হলো। সর্দার সব শুনে নিজের চোখে দেখবার জন্য রাত্রে বস্তিতে এলো। রাত তখন গভীর। বস্তির সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই।
সর্দার দুজন লোক নিয়ে লাঠি আর লণ্ঠন সমেত জেগে বসেছিল। এমন সময় মংলুর ঘরের পাশে কিসের যেন শব্দ শোনা গেল। সেই শব্দ শুনেই সর্দার লাঠি বাগিয়ে উঠে দাঁড়ালো। তারেক, মন্টু, সজাগ হ, সজাগ হ। কেউ জানি আসতেছে, এদিকে আসতেছে। একদম চিন্তা করুনি সর্দার, ভূত মানুষ যেই হোক এ লাঠির গায়ে মাথা ফাঁক করে দিব তার। ও সর্দার, ও আর বজ্জা দিয়ে বার করে দিব একেবারে। ওরা দূর থেকে দেখতে লাগলো সেই ছায়া মূর্তিটা মংলুর ঘরের পাশের সেই ছোট বনটায় ঢুকে গেল। ওরাও তিনজন চুপি চুপি গেল সেই বনের মধ্যে। ছায়া মূর্তিটা বনের মধ্যে ঢুকে একটা গাছের তলায় দাঁড়ালো। হঠাৎ সর্দার চেঁচিয়ে উঠল, ওই ওখানে কে রে? কে ওখানে? কলিজার জোর থাকে তো সামনে এসে দাঁড়া। আমি বলছি সামনে এসে দাঁড়া। সর্দারের গলার আওয়াজ পেয়ে মূর্তিটা হো হো করে হেসে উঠল। কি ভয়ঙ্কর সেই হাসি! হাসির শব্দে ওরা চমকে উঠল। সর্দারের সঙ্গী দুজন ভয়ে কাঁপতে শুরু করলো। সর্দার কিন্তু সাহসে ভর করে আবার জিজ্ঞেস করলো, কে তুই? কেন এসেছিস এখানে? ছায়া মূর্তিটা বললে, আমায় চিনতে পারছিস না সর্দার? আমায় তুই চিনতে পারছিস না? না পাচ্ছি না। কে কে তুই? আমি মংলুরে সর্দার, মংলু। দেখবি আমার চেহারা? দেখ দেখ। সঙ্গে সঙ্গে হুশ করে একটা শব্দ হলো। ওরা সবাই চেয়ে দেখলো ওদের কাছ থেকে প্রায় 20 হাত দূরে একটা কঙ্কাল মূর্তি দাঁড়িয়ে আছে। হাত পা আর মুখে মাংসের চিহ্ন মাত্র নেই। চোয়াল শুদ্ধ দুপাটি দাঁত বেরিয়ে আছে। মনে হয় যেন দাঁত বার করে সে হাসছে। চোখ দুটো নেই, তার পরিবর্তে দুটো গর্ত। তার ভেতর থেকে যেন দপদপ করে আগুনের মতো হলকা বেরোচ্ছে। নাকের পরিবর্তে একটা গর্ত দেখা যাচ্ছে। সর্দার আর এই দৃশ্য সহ্য করতে পারল না। সে তার হাতের লাঠিটা ছুঁয়ে মারল মংলুর কঙ্কালটার দিকে। সঙ্গে সঙ্গে একটা অট্টহাসির শব্দ কানে এলো। সে হাসি কোনো মানুষ হাসতে পারে না। সেই হাসি শুনলে বুকের ভেতর রক্ত জমে হিম হয়ে যায়। এরপর হাসি থামিয়ে মংলুর ছায়া মূর্তি বলে উঠল, ওই সর্দার, তোর লাঠি দিয়ে তুই আমাকে মারতে পারবি নাই। কোনো লাঠি দিয়ে বোঝালি দিয়ে আমাকে মারা যাবে ক্লাই। আমি আমার ইচ্ছে মতো যেতে পারি, আসতে পারি। ওই সব লাঠি ঠেঙার ভয় তোর মজুদদের দেখাবি? যা যা, বেরো বেরো এখান থেকে। আর কখনো আমার পিছু পিছু আসবি না, তাহলে সব কটাকে মারব, সব কটাকে। মংলুর কথা শুনে ওদের প্রাণ বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হলো। ওরা কোনো মতে হাতের লণ্ঠন আর লাঠি ফেলে রেখেই ছুটে পালালো সেখান থেকে।
সকলের মুখে মুখে মংলুর এই ভূত হবার কথা ছড়িয়ে পড়ল। যতজন মজুর ছিল সবাই শুনে ভয় পেয়ে গেল। কলিয়ারির অফিসের বাবুদের কানেও কথাটা পৌঁছালো। তারা কেউ কেউ কথাটা বিশ্বাস করলো বটে, আবার অনেকেই হেসে উড়িয়ে দিল। কুলি দলের মধ্যে সবচেয়ে বুড়ো ছিল যোগ বাহাদুর সিং। লোকটা অনেক কিছু দেখেছে, অনেক কিছু জানে। সে একদিন সন্ধে কুলি মজুরদের আড্ডায় বিড়ি ফুঁকতে ফুঁকতে বলল, মংলু মনে খুব শোক নিয়ে মরিছে। ওর সেই শোকের জিনিস কিছু রয়ে গেছে ওর ফেলে যাওয়া ঝুপড়ি ঘরের মধ্যে। ওর টানেই ও বারবার ফিরে আসছে। তোরা বরং ওর ঝুপড়িটাতে গিয়ে দেখ, নিশ্চয় ওর কোনো জিনিস পড়ে আছে ওর ঘরে। এরপর দিন বস্তির লোকজন নিয়ে ম্যানেজার জগৎ মণ্ডল মংলুর ঝুপড়ি ঘরের দরজা খুলে দেখল একেবারে গরিব মজুরের ঘর। ঘরে কিছুই তেমন নেই। একটা ছেঁড়া চাটাই, দুটো কাঁথা আর একটা লণ্ঠন। দেওয়ালে মংলুর কাঁচের সেই গাইতি, আর ঘরের কোণে একটা ভাঙা টিনের বাক্স। বাস্কটা খুলে তার মধ্যে একটা ময়লা শাড়ি আর দুটো রূপোর হাতের মালা পাওয়া গেল। বয়স্ক কুলি যোগ বাহাদুর সিং এটা দেখে বলল, মংলু ওর বউটাকে খুব ভালোবাসত। এ শাড়ি আর চুড়ি ওর বিয়ের জোড়া। তাই এই শাড়ি আর চুড়ির মায়া ও এখনো ছাড়তে পারিক নাই। কাল গঙ্গায় গিয়ে এগুলো ভাসি আসার ব্যবস্থা করো তোমরা। সবাই বয়স্ক যোগ বাহাদুর সিং এর কথা মেনে নিল। পরের দিন সেগুলো গঙ্গায় ফেলে আসা হলো। তারপর থেকে মংলুর ছায়ামূর্তি আর কখনো দেখা যায়নি কলিয়ারির বুকে।